আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা মাঝে মধ্যেই মিডিয়াতে এসে যখন কোনো কথা বলছেন, অমনি সেই কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। শেখ হাসিনা টেলিফোনে কার সঙ্গে কথা বললেন, সেটি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই মাতামাতি করছে। বহুদিন পর জনাব ওবায়দুল কাদের তিনি আবির্ভূত হলেন এবং দুটো গণমাধ্যমের সঙ্গে, একটা ভারতীয় এবং আরেকটা কানাডার। সেখানে তিনি তার মতো কথা বললেন। সারা বাংলাদেশ তাকে নিয়ে উত্তেজিত। আওয়ামী লীগের একজন মন্ত্রী জনাব সমরেজল করিম, তিনি ইংল্যান্ডে বসে একটা বক্তব্য দিলেন কিভাবে তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং তার সেই আ বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল। পক্ষে বিপক্ষে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আলোচনা করছি, শুনছি। এর বাইরে জনাব মহিবুল হাসান চৌধুরী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। মানুষ শুনছে এবং সর্বশেষ যেটা সেটা হলো জনাব আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো কামাল সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিককে, ভারতীয় সাংবাদিক। এটিকে অনেকটা পডকাস্ট। মানে উনার কোনো ভিডিও ফুটেজ ছিল না। উনি অডিও ফুটেজে কথা বলছেন, ভয়েসে কথা বলেছেন। কিন্তু তার সেই ভয়েস নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে, বেসরকারি মহলে এবং একই সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে। জনাব আসাদুজ্জামান খান কামাল আ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাকে কেউ কখনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি। কখনো তিনি কারো সঙ্গে দুর্ব্যবহার করেননি। তারপরে ওই আ চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো গোলগাল হয়ে যায়, হাত উঁচু হয়ে যায়। যাকে তাকে হুমকি-ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর, স্থির, শান্ত। তার বাসভবনটি ধানমন্ডিতে, সরকারি বাসভবন। সেই বাসভবনে সবাই যেতেন। সারারাত সেখানে মেলা বসত। প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্বগুলো দিতেন, বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলার সাথে সম্পৃক্ত আ যে সকল বিষয়াদি রয়েছে, আ সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, যা কিছু দায়িত্ব দিতেন তিনি সারারাত জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতেন এবং সবাই মোরাললেস তার ব্যাপারে খুশি ছিলেন। একদিন দেখলাম যে রাত ২ টোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে। এরপর আবার দেখলাম যে তাবলিগ জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন। আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন। তো দল বেঁধে বাসায় যাচ্ছেন এবং কথা বলতে দেখা গেল যে অনেক রাত হয়ে যায়। তো অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্যহারা হননি কারো প্রতি। তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন, তারা তো সেখানে নিজেদের বাড়িঘরই বানিয়ে ফেলেছিলেন, সেখানে যেতেন। তো মোরাললেস এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন। সেখানে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি। এটা তার কৌশল হতে পারে, এটা তার বুদ্ধিমত্তা হতে পারে অথবা তিনি আসলেই সৎ হতে পারেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকগুলো বদনাম মার্কেটে আছে। এটা অস্বীকার করার উপায় নেই। তিনি কারওয়ান বাজার থেকে চাঁদা গ্রহণ করেছেন। পুলিশের নিয়োগ বদলিতে তিনি টাকা নিয়েছেন। তার একটা সিন্ডিকেট ছিল এবং তার একজন এপিএ ছিলেন, যার কারওয়ান বাজারে একটা অফিস ছিল। সেখানে বসে তিনি এরকম লেনদেন করতেন। এই সকল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর। তা আমাদের দেশের একটা চরিত্র হলো যে মানুষ যখন ক্ষমতাধর থাকে তখন তাকে দেবতার মতো শ্রদ্ধা করে, আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আ তাকে লোকজন যে যেভাবে পারে অপদস্থ করে, অপমান করে এবং তার বিরুদ্ধে বদনাম রটনা করে। এখন জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি অসংখ্য মামলার আসামি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং জনাব কামাল এই ৩ জনের প্রতি জুলাই আগস্ট বিপ্লবের যারা অধিকর্তা তাদের নিদারুণ ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে। ফলে কি হলো, আ জনাব কামাল তিনি যত সুকৌশলে তিনি
তার মন্ত্রণালয় চালিয়েছেন, তার চেয়েও কৌশল অবলম্বন করে তিনি যেভাবে নিরাপদে আ ভারতে চলে যেতে পেরেছেন, এটা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা যাকে বলা হয় ব্যতিক্রমধর্মী উদাহরণ। যারা অতীতে ছিলেন